আমন্ত্রণ সংবাদ দুপুরে, সাথে আছি শাহনাজ সাদিয়া এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি, বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে, জানালেন চিকিৎসক। ভুল সীমানা পিলারের সুযোগে নদী দখল, বুড়িগঙ্গা ও তুরাগ উদ্ধারে চলছে উচ্ছেদ অভিযান। ডাকসু নির্বাচনের প্রচারে সরগরম ক্যাম্পাস, বাধা দেয়ার অভিযোগ ছাত্রদল ও বাম সংগঠনগুলোর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনারা, এবার জানাচ্ছি পুরো সংবাদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতির দিকে। বাইপাস সার্জারির জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী। দুপুরে সিঙ্গাপুরের সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। আবু নাসার রিজভী জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিডনিতে কিছু সমস্যা রয়েছে, এছাড়াও শরীরের কিছু সংক্রমণ আছে। আগামী কয়েকদিনের চিকিৎসায় এই অবস্থার উন্নতি হলে বাইপাস সার্জারি করা হবে। এর আগে দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রিফ করেন ডাক্তার ফিলিপ কো এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। তিনি ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান। আগামীকাল দুপুর 12:30টায় ডাক্তার ফিলিপ আবার ব্রিফ করে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন। সোমবার রাত থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে ওবায়দুল কাদেরের চিকিৎসা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনির সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, ডাক্তার আবু নাসার রিজভী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সম্পর্কে সবশেষ কি তথ্য জানিয়েছেন এবং ডাক্তার ফিলিপ কোই বা কি জানিয়েছেন, আর চিকিৎসা পদ্ধতি কি ঠিক করা হয়েছে, তার জন্য কবে নাগাদ তার বাইপাস সার্জারি হতে পারে? শাহনাজ, আপনি জানেন যে খুবই সংকটাপন্ন অবস্থায় গতকাল এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাংলাদেশ থেকে যে ডাক্তার গিয়েছেন আপনি শুনলেন তার কথা, তার সঙ্গে আমারও কথা হয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে হার্ট অ্যাটাকে শুধুমাত্র তার হৃদযন্ত্রেই ক্ষতি হয়নি, তার আরও নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে তার রক্তে যে ইনফেকশন দেখা দিয়েছে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে প্রথম ধাপেই, এবং দ্বিতীয় ধাপে তার কিডনিতেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কিডনির আসলে ডায়ালিসিসের প্রয়োজন হবে কিনা। তিনি সেটি বলেছেন যে কিডনির ডায়ালিসিস প্রয়োজন হবে কিনা সেটি বড় কথা না, এখন কিডনিতে যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা থেকে তারা উত্তরণের চেষ্টা করছেন। বিশেষ করে আপনি জানেন যে 3টি ব্লক ধরা পড়েছে ওবায়দুল কাদেরের হার্টে, তার একটিতে এখান থেকেই রিং পরানো হয়েছে, বাকি 2টির জন্য বাইপাস সার্জারির প্রয়োজন। কিন্তু একজন রোগীর বাইপাস সার্জারি করার জন্য যে ধরনের স্ট্যাবিলিটি দরকার সে ধরনের স্ট্যাবিলিটি তার নেই বলে ডাক্তার আমাকে জানিয়েছেন, কারণ তার উচ্চ রক্তচাপ রয়েছে এবং ডায়াবেটিক্স রয়েছে এবং সেই ডায়াবেটিক্স অনেকটা আনকন্ট্রোল। এ কারণেই এই মুহূর্তে তাকে বাইপাস সার্জারি করার প্রস্তুত নয় তিনি, এবং বাইপাস সার্জারি করার আগে আসলে যে ধরনের প্রক্রিয়াগুলো সম্পন্ন করা প্রয়োজন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনা, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আনা, এবং যেহেতু তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে সেই ইনফেকশন নিয়ন্ত্রণে আনা, সেই পরিস্থিতিগুলো যখন নিয়ন্ত্রণে আসবে তখনই তার বাইপাস করা হবে এবং তারা আশাবাদী যে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হবে। তুরাগ নদের ভুল সীমানা পিলারের সুযোগ নিয়ে মিরপুর ও সাভার অংশে চলছে দখল। নদী গবেষকরা বলছেন, সীমানা পুনর্নির্ধারণ না করে সরকার ওয়াকওয়ে নির্মাণ করে দখলদারদের বৈধতা দিচ্ছে। আবার যেখানে সীমানা নির্ধারণ নেই সেখানেও চলছে ইচ্ছা মতো নদী ভরাট। তুরাগ নদের ঢাকা অংশ থেকে গাজীপুরের দিকে এগুলোই চোখে পড়ে দুপারে দখলের প্রতিযোগিতা।
2014 সালে নদী বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, নদী তীরের ঢাল এবং ক্ষেত্রবিশেষে আরও ভেতরের দিক দখল করে নির্মাণ করা হয়েছে বেশ কিছু সিমেন্ট কারখানা। তবে গত 5 বছরেও তাদের উচ্ছেদ করা হয়নি। এর পাশাপাশি দুই তীরে গড়ে উঠেছে আরও অনেক কারখানা। বিশেষজ্ঞরা বলছেন, তুরাগের সীমানা পুনর্নির্ধারণ না করেই বিআইডব্লিউটিএ এক পাশের তীরে ওয়াকওয়ে নির্মাণ করায় বৈধতা পেয়েছে দখলদাররা। আগে যারা খুঁটি গেড়েছিল তারা তো কিছু জেলা প্রশাসক, অত্যন্ত ক্ষমতাশালী লোক। এটা প্রথমে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং অন্যায়কারীকে সহায়তা করা হচ্ছে, এবং আইডব্লিউটিএ ওয়াকওয়ে বানানোর নামে যে কাজটা করছে সেটা আরও ধীর স্থিরভাবে নদীর সীমানা সঠিকভাবে চিহ্নিত করে তারপরে করা উচিত। এখন দ্রুত ওয়াকওয়ে নির্মাণটা হচ্ছে, আমি মনে করি তারা কোনো অপকৌশল অবলম্বন করছে। বর্ষায় জোয়ারে নদীর পানি যে সীমা পর্যন্ত পৌঁছায় তা থেকে 150 ফুটের মধ্যে কোনো স্থাপনা তৈরির বিধান নেই। তবে সরেজমিন দেখা যায় এসব কারখানা গড়ে উঠেছে 150 ফুটের মধ্যেই। আমাদের নিজস্ব কোনো জায়গা না, আমরা কারো কাছ থেকে ভাড়া নিছি আর কি। আমরা বালি রেখে আর কি প্লান্টের কাজ চালাচ্ছি। তুরাগের সীমানা নির্ধারণের জটিলতা স্বীকার করছে বিআইডব্লিউটিএ। এখনকার সীমানা পুনর্নির্ধারণ করা দরকার বলছেন কর্মকর্তারা। এই সীমানা পিলারগুলো কোথায় আবার পরবর্তীতে স্থাপিত হবে সেটা নিয়ে একটু জরিপ চলছে। এই জরিপের রিপোর্ট কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। আমরা অবশ্যই এটা পরিমাপ করে দেখব যে আপনার এটা আমাদের ফোরশোর লাইন বা সিএস লাইন অতিক্রম করেছে কিনা। নদের অন্য তীরে সাভার প্রান্তে দেখা মেলেনি সীমানা পিলার। এই সুযোগে ঢাল পার ভরাট করে দখলদাররা এগুচ্ছে আরও ভেতরের দিকে। আমিনবাজারের বড় বড়দেশি মৌজায় দখলের চিত্র আরও ভয়াবহ। আমিনবাজারের বড় বড়দেশি মৌজার তুরাগ নদের এই অংশে বিভিন্ন স্থানে সীমানা পিলার তুলে ফেলে একটি লম্বা এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে সীমানা দেয়াল, যার ভেতরেই কাজ চলছে বিভিন্ন হাউজিং কোম্পানির বালু ভরাটের। প্রায় 1 কিলোমিটার এলাকায় ভরাটের প্রস্তুতি নিয়ে তুলে ফেলা হয়েছে নদীর পিলার। এখন যেখানে বিভিন্ন হাউজিং কোম্পানির সীমানা দেয়াল নির্মাণ করছে, শীতকালেই জোয়ারের পানি পৌঁছায় সেখানে, আর বর্ষায় পানি অনেক ভেতর চলে যায় বলছে এলাকাবাসী। এগুলো সব পানি আসছিল, বর্ষাকালে এটা সব ডুবে যায়। আর ওই যেটা টেকি দেখা যায় ওই টেকিটা মনে করেন পরে প্রজেক্টে ওরা বালু দিয়ে ভরছে। তুরাগ বাঁচাতে নদের তলদেশ, ঢালসহ বর্ষার তীর সংশ্লিষ্ট প্লাবনভূমিতে দখল উচ্ছেদের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সকাল 9টার দিকে রাজধানীর বসিলা এলাকায় শুরু হয় অভিযান। দুপুর পর্যন্ত ছোট বড় 10টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে সোমবার উচ্ছেদ করা স্থাপনার জায়গা পরিদর্শন করেন নৌসচিব আব্দুস সালাম। বিআইডব্লিউটিএর কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সপ্তাহে শুক্র এবং শনিবার বাদে দ্বিতীয় ধাপে অভিযান চলবে 28 মার্চ পর্যন্ত। এ মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 29 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলা অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের তীর থেকে 1721টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বেশ কয়েকটি হাউজিং গড়ে উঠেছে। এই হাউজিংগুলো কিন্তু নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে। এই সমস্ত জায়গায় যে সকল স্থাপনা আছে সেগুলো সহ যে ভরাট কার্যক্রম আছে সেগুলো আমরা অপসারণের কাজ করব এই দফায়। বুড়িগঙ্গা এবং তুরাগ তীরের উচ্ছেদ অভিযান নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, 13 দিন উচ্ছেদ অভিযান বন্ধ ছিল, কেন এই 13 দিন উচ্ছেদ অভিযান বন্ধ ছিল সে বিষয়ে বিআইডব্লিউ কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা, আর আজকে কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এখন পর্যন্ত? 13 দিন আসলে তারা, আপনি জানেন যে বিআইডব্লিউটির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নাই এবং তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিতে হয়। সেক্ষেত্রে যেহেতু ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল এবং সেই নির্বাচনের জন্য তারা কিন্তু আসলে এই 13 দিন, যে 12 দিনের কথা বলছি, সেই 12 দিন তারা আসলে অভিযান কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তবে এই 12 দিনের মধ্যে তারা কিন্তু নানাবিধ জরিপ পরিচালনা করেছে। কোথাও রেড মার্ক করে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন অস্থায়ী ভিত্তিতে, এবং এই নানাবিধ তারা নতুন করে নকশা প্রণয়ন করেছেন। আমি যদি আপনাকে এই মুহূর্তে একটু দেখাই, আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মধু সিটি। এইটা নিয়েও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যেটা, এটা এত বেশি শক্ত করে তৈরি করা হয়েছে সীমানা দেয়ালটা, অর্থাৎ এটা কিন্তু নদীর মধ্যে, নদীর থেকে 100 ফিট 50 ফিট ভিতরে থাকার কথা, সেক্ষেত্রে একদম নদীর ছুঁই তারা কিন্তু, এবং এর কারণে হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে একটি এক্সকাভেটর রয়েছে তার বাকিটটি কিন্তু ভেঙে গিয়েছে, এত শক্তভাবে এটি তৈরি করা হয়েছে। আপনার পাশে এটা যেটা দেখাচ্ছি যে মধু সিটি আপনি দেখতে পাচ্ছেন,
এই জায়গাটার কিন্তু মধু সোসাইটি যে হাউজিং, আমি আগে বলেছিলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এটার উপরে যে অবৈধভাবে নদীর জায়গা দখল করেছে। আপনি সোজা দেখতে পাচ্ছেন যে নদীর গতিপথটা তারা ভরাট করার কারণে কি পরিমাণভাবে নদীর গতিপথটা কি তারা বদলে ফেলেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মধু সিটি কর্তৃপক্ষ এখানে তেমনটা কাউকে পাইনি। এখানকার যারা প্লট মালিক আছে তাদের কাছে আসলে আমরা তারা বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ আমাদের কাছে করেছেন। তারা বলছেন নদীর সীমানা নির্ধারণ এই অংশে করা হয়নি, নদীর এপারটাতে ক্রানীগঞ্জে এপারে নদীর সীমানা নির্ধারণ করা হয়নি। আমরা এই বিষয়ে এই সীমানা কেন নির্ধারণ করা হয়নি এটি বিআইডব্লিউটির কর্মকর্তা যিনি রয়েছেন যুগ্ম পরিচালক আরিফুদ্দিন, তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে বলেছেন তারা রেড মার্কিং করে দিয়েছেন এবং শুষ্ক মৌসুমে যদি দেখাই যাচ্ছে নদীর পানি কমে গেছে, সেক্ষেত্রে এরপর 150 ফুট জায়গা নদীর সীমানার মধ্যে পড়ে। অতএব সেই যে 150 ফিট জায়গা রয়েছে এবং সেই জায়গাটা তারা আসলে ভরে দিয়েছে। যেহেতু ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে সকাল থেকে, তারা কিন্তু কাউকে জরিমানার আওতায় আনতে পারেনি। জানতে চাচ্ছি যে আগে যে জায়গাগুলো উচ্ছেদ করা হয়েছে সেই জায়গাতে নতুন কোনো স্থাপনা গড়ে উঠছে কিনা, সেই বিষয়ে কোনো তদারকি আছে কিনা, বা সেই জায়গাতে আপনি গিয়েছেন কিনা যে সেই জায়গার এখনকার কি অবস্থা জানার জন্য? দেখুন, 29 জানুয়ারি থেকে তারা মূলত এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। সেক্ষেত্রে প্রথমে তারা কামরাঙ্গীর চর, হাজারিবাগ, মচ্ছিলা এসব এলাকায় তারা অভিযান পরিচালনা করছে। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এখনও ভবন সেগুলো যেগুলো ভেঙে ফেলা হয়েছে খণ্ডাংশ ভবনে, সেগুলো কিন্তু সেই রকম রয়েছে। নতুন করে সেখানে আর আসলে দখল হয়নি। যেহেতু আপনি জানেন 850 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে ইতিমধ্যে বিআইডব্লিউ। একদিকে প্রাথমিকভাবে সেটি অনুমোদনও হয়েছে যে ওয়াকওয়ে নির্মাণ করা হবে বুড়িগঙ্গার 2 তীর দিয়ে। অতএব সেই জায়গাগুলো কিন্তু এখন আর নতুন করে দখল হচ্ছে না। তবে এখন যারা হাউজিং গুলোতে রয়েছে, আপনি জানেন আগে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমেন মোমেন হাউজিং নিয়েও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তারপরে কিন্তু সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই যে মধুচুরিতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে ক্রানীগঞ্জ, যেটি মধ্যের চরের মৌজা, এখানেও কিন্তু আজকে অভিযান পরিচালনা করছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে তারা 28 মাস পর্যন্ত অভিযান পরিচালনা করবে, যতটা সময় লাগবে তত চাবে, এরপর হয়তো তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান নিয়ে জানাচ্ছিলেন আলামিন হোসেন। বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ব্যবহার করা চিকিৎসক ও রোগীর কাপড়। পরিবেশবিদ ও চিকিৎসকরা বলছেন বুড়িগঙ্গার পানিতে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো থেকে ছড়াতে পারে মারাত্মক সংক্রমণ। বুড়িগঙ্গা দখল ও দূষণে মৃতপ্রায় এক নদী। স্বচ্ছ পানি ঢেকে গেছে ময়লা আবর্জনায়। এই পানিতে চলছে কাপড় ধোয়ার কাজ। বেশিরভাগই বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের বেডশিট ও রোগীর ব্যবহার করা কাপড়। আছে বিভিন্ন লন্ড্রি ও ডেকোরেটরের কাপড়ও। গ্যালাসে করে আইনা খালি একটু পানিটা মাইপা দেখেন আর বিষ আইনা মাইপা দেখেন, এটার মধ্যে বিষাক্তটা বেশি, বিষে খাইলে মারা যাবো না, এটা খাইলে মারা যাবো, এমন অবস্থা পানিটা। লন্ড্রিতে কাপড় যাচ্ছে, লন্ড্রিতে সাহেবরা বসছে, সাহেবরা তো বুঝতেছে না কোথা থেকে ধুতি কাপড় ধুয়ে নিয়ে আসতেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কাপড় পাওয়া গেছে নদী তীরে। এসব কাপড়ের মধ্যে আছে বেডশিট, অপারেশন থিয়েটারে ব্যবহার করা রোগী ও চিকিৎসকের পোশাক, আছে অপারেশনের সময় ব্যবহার করা বিশেষ কাপড়ও। হসপিটালের নাম নাই, ইউটিএফবি লেখাই তো আছে। মনে করেন এটা ইউটিউবি। কোন হসপিটাল এটা জানি না, ছবিতে দেখাই না, বুঝছেন আপনার? আচ্ছা, আপনার ঠিক আছে। এগুলো কাট তাহলে কোনটে এইগুলা? এইটাই তো বলছি না, ঢাকা ক্লিনিকে মিটফোর্টের দিকে নিউ ঢাকা ক্লিনিক। আজিমপুর ম্যাটারনিটি হাসপাতালে গিয়ে দেখা যায় এসব কাপড়ই ব্যবহার করছেন রোগীরা। এগুলো ধোয়া না, এগুলো হালকা পাতলা ধুইছে, এটা তো ময়লা ভরাই আছে। আমাদের কাছে তো ধোয়াই ফেরত দেয়, কিন্তু কোথায় ধুলো, কোথায় এটা আপনাদের দেখার বিষয় না। না, এটা আমাদের দেখার বিষয় না। ইউটিএফবি হাসপাতালেও পাওয়া গেল বুড়িগঙ্গার সেই কাপড়। বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে অপারেশন থিয়েটারের যে কাপড় ধোয়া হচ্ছে তার অনেকটা কিন্তু এই হাসপাতালেরও। আমরা এই হাসপাতালের অপারেশন থিয়েটারে এসে সেই কাপড়গুলো দেখতে পেয়েছি, অর্থাৎ সেই কাপড় পরে অপারেশনে অংশ নেন এখানকার ডাক্তাররা। কোথা থেকে যে এটাই করা হয় এই ব্যাপারে আমরা আসলে সে ব্যাপারটা আমি জানি না। পরিবেশবিদ ও চিকিৎসকরা বলছেন রাসায়নিক বর্জ্য ও ব্যাকটেরিয়ার দূষণ আছে বুড়িগঙ্গার পানিতে। এগুলো মানবদেহের সংস্পর্শে এলে তা থেকে হতে পারে প্রাণঘাতী রোগের সংক্রমণ ও চর্মরোগ। সরাসরি আপনি একটা উন্ডেডকে এনে আহত এনে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা রোগীকে আপনি শুয়ে দিলেন এমন বিছনায়, সে তো আপনার অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই ইনফেকশন নিয়ে গেল। কাজে এটি যে কতটা ভয়াবহ, কতটা মারাত্মক, আমি কোনো অল্প কথায় বলতে পারবো না। আমি সিম্পলি দিস ইজ ক্রিমিনাল। ক্লিনিক ও হাসপাতালের কাপড় পরিষ্কারে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকারে ভোট চাইছেন সব প্যানেলের প্রার্থীরা।
ভোটের পরিবেশ নিয়ে ছাত্রলীগ সন্তোষ জানালেও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করছেন ছাত্রদল ও বাম সংগঠনগুলো। নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতারা জানান, ভিত্তিহীন এসব অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে ছাত্রদল ও বাম সংগঠনগুলো। সোমবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোয় আনুষ্ঠানিক প্রচার শুরু করেন সব প্রার্থীরা। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। আমরা শুরু থেকেই বাধার সম্মুখীন হয়ে আসছি। আপনারা অমর ঐক্য হলের একটা ঘটনা জানেন। আর হচ্ছে আপনার বিভিন্ন ওই হলের প্রার্থীদেরকে আপনার ফোনে হুমকি দেওয়া হচ্ছে। আর আমরা আজকে এখন পর্যন্ত হলে পুরোদমে ওই প্রচারণার কাজটি শুরু করেনি। আজকে থেকে আমরা প্রচারণার কাজ হল পর্যায়ে শুরু করব। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, এবং যত দোষ ছাত্রলীগ সেটাই হয়ে আসছে। আমি বলেছি আবার, আমাদের ক্যাম্পাসে ভালোবাসার একাধিপত্য রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের যে ইউনিফাইড ফ্যামিলি বাংলাদেশ ছাত্রলীগ যে 91টি পরিবার, সেই পরিবারের সদস্য যারা, সবাইকে আমরা প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পারিনি সবার। ডাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, প্রচারে বাধা দেওয়ার কোনো ঘটনা কি আপনার চোখে পড়েছে কিনা, আর কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে ছাত্রদল বা বাম সংগঠনগুলো? গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। তার আগেও বেশ কয়েকদিন ধরে অনানুষ্ঠানিকভাবে ছাত্র সংগঠনগুলো প্রচারণা চালায়। আমি এখন পর্যন্ত কোনো একটি বাধার ঘটনা আমার সরাসরি দেখিনি, এবং এগুলো যা শুধু শুনেছি আমরা ছাত্রদল এবং বাম সংগঠনগুলোর কাছ থেকে। এখন পর্যন্ত সরাসরি এমন কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। ছাত্রদল আজকেরও আমাদেরকে জানিয়েছেন যে তাদের প্রার্থীরা হলে হলে প্রচারণা চালাতে পারছেন না। আবার যদিও বা তারা বলেছেন যে আবার তারা আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে যাবেন। তবে তারা আরেকটি অভিযোগ করছেন যে তাদের প্রার্থীদেরকে ফোনে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। একই ধরনের অভিযোগ বাম সংগঠনগুলোরও। আমরা এই বিষয়গুলো নিয়ে ছাত্রলীগের জিএস প্রার্থীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এবং কেউ যদি এ ধরনের অভিযোগ করে তাহলে প্রমাণ সহ সেগুলো প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি, এবং নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের অভিযোগ করছে বলে দাবি ছাত্রলীগের। আর সামগ্রিক বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে এ সকল বিষয়ে কোনো ধরনের লিখিত অভিযোগ আসেনি। তারা বারবার আহ্বান করেছেন যে কোনো ধরনের কারো অভিযোগ থাকলে সেগুলো লিখিত আকারে যাতে প্রশাসনের কাছে দেয়, কিন্তু এখন পর্যন্ত এরকমটি কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে লিখিত কোনো অভিযোগ আসলে সেগুলো তদন্ত করে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেবে তারা, এবং আচরণবিধির বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে দাবি করেছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নির্বাচন এগিয়ে আসার পরও অনেক উপজেলায় বিদ্রোহী প্রার্থীরা মাঠ না ছাড়ায় অস্বস্তি বাড়ছে আওয়ামী লীগে। বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট ভাগ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় দলের নেতারা। বিএনপির অনুপস্থিতিতেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় প্রতীকে জেতানো। প্রথম ধাপেই ভোট হচ্ছে পঞ্চগড়ের 5 উপজেলায়। এর মধ্যে বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। সদরে ক্ষমতাসীন দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে বিএনপি নেতা আবু দাউদ প্রধান। তবে অন্য উপজেলাগুলোতেও স্বস্তিতে নেই আওয়ামী লীগ প্রার্থীরা। নিজ দলের বিদ্রোহীদের নিয়েই তাদের দুশ্চিন্তা। আমাকে যেভাবে আমার ডাকে সাড়া দিচ্ছে, ইনশাল্লাহ আর কদিন পর 10 তারিখে নির্বাচন। আমি আশাবাদী জনগণ মার্কা চিনতে ভুল করবে না, কারণ আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আমি তেঁতুলিয়া উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে পরিণত করব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীক দিয়েছে, এটা আমার জন্য বিশাল পাওনা। এবং যেহেতু তেঁতুলিয়ার মানুষ সুখে দুঃখে তাদের পাশে আমি থাকি, তারা আমার এই নির্বাচনে তারা আমার পাশে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সুনামগঞ্জের 10 উপজেলার 8টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছড়াছড়ি, প্রচারে বিভক্ত নেতাকর্মীরাও। এই অবস্থা দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ হয় কিনা তা নিয়েই চিন্তা দলের নেতাদের। আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে যে অবস্থান সেটা ভোট ভাগাভাগি হয়ে যাবে। ভোট ভাগাভাগি হলে আমাদের অবস্থান দুর্বল হওয়ার সম্ভাবনা আমি বেশি মনে করি। ভোট এগিয়ে আসার পরও বিদ্রোহীদের মাঠ না ছাড়া অস্বস্তি বাড়িয়েছে নাটোরের 5 উপজেলার আওয়ামী লীগ প্রার্থীদের। কোন্দল দূর করতেই ব্যস্ত থাকতে হচ্ছে দলের নেতাদের।
আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লাহ শফিকুল ইসলাম শিমুল এমপি সাহেব আমাদের তৈরি করে দিয়েছেন। আমরা সেই টিম একত্রিত হয়ে প্রত্যেকটা উপজেলায় আমরা যাচ্ছি এবং আমরা নৌকাকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জয়যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। এদিকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জামালপুরের ইসলামপুরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর নীলফামারীর কিশোরগঞ্জের নির্বাচনে ছায়া ফেলছে প্রচারের সময় সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রাণহানি। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে জানাতে রাজশাহীর কাটাকালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক হোসেন, প্রতিবেদনে যেমনটি দেখলাম পঞ্চগড়, সুনামগঞ্জ, নাটোরে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি এবং তাদের সংখ্যাও কম নয়। এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি আছে, ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার শঙ্কাও কিন্তু আছে। এই পরিস্থিতিতে ভোটাররা কি বলছেন, স্থানীয় নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে কি করছেন? দেখুন, যেমনটি প্রতিবেদনে বলা হচ্ছিল, আসলে রাজশাহীর যে 8টি উপজেলায় আসলে আগামী 10 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেইগুলোতেও কিন্তু একই রকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি যে রাজশাহীর যে রাজশাহীর 8টির মধ্যে দুটি উপজেলায় আসলে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং 4টি উপজেলা রয়েছে এমন যেখানে আসলে আওয়ামী লীগের বিপরীতে যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু আসলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তো সেই হিসেবে নিঃসন্দেহে ভোটের হিসেবে আসলে ভোট ভাগাভাগি হয়ে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নেওয়ার একটি সম্ভাবনা তো থেকে যাচ্ছে। তবে আরেকটি বিষয় যে ইতিমধ্যে কিন্তু তার থেকেও যে বড় বিষয়টি হচ্ছে যে ভবিষ্যতে যখন সংসদীয় নির্বাচনগুলো আসবে, দলের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনগুলো যদি এখনই মেটানো না যায়, স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন যে এই বিভাজনটি পরবর্তীতে আসলে সংসদ নির্বাচনের উপরে এক ধরনের প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্বন্ধে আমি রাজশাহীর যে নির্বাচনের সাথে জড়িত যারা রয়েছেন, যে কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, তারা আসলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন এবং তারা বলছেন যে ভোটের দিন আসলে কোনো ধরনের সহিংসতার কোনো সম্ভাবনা আসলে তারা দেখছেন না। 10 মার্চ হতে যাওয়া উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আশিক হোসেন। এ ছিল সংবাদ দুপুরে। ধন্যবাদ সাথে থাকার জন্য।